হয়েছিল, তিনি কিসের শিকার হয়েছিল এবং তিনি কি চান এটা নাই। আপনাদের ধন্যবাদ এখানে আসছেন, এবং আমি বলবো যে শুধুমাত্র আজকে আমি হওয়ার কারণে না, এখানে যে কেউ হতে পারতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে পারতো, কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে যে কোনো সাধারণ নাগরিক হতে পারতো। পুলিশের কোনো এখতিয়ার নাই যে যদি কেউ যদি অপরাধী হয়ে থাকে তাকে আইনি প্রক্রিয়ায় আপনি বিচার করতেই পারেন, কিন্তু আপনি নিরপরাধ কিছু পাই নাই, এরপরে আপনাকে এইভাবে হেনস্থা করে। এবং যখন আপনি সোহরাওয়ার্দী উদ্যান কি ডিসি মাসুদের বাপের সম্পত্তি নাকি? ডিসি মাসুদের কাছ থেকে একটা মুসলিকা চাই যে সে এই কাজ আর পরবর্তীতে করবে না এবং সে নিঃশর্তে ক্ষমা প্রার্থনা করবে। তার কাছে কোনো অপরাধের প্রমাণ পাই নাই, কোনো মাদক পাই নাই। সে জাস্ট ওই উদ্যানের ভেতর দিয়ে আসতেছিল, পথটা ইউজ করতেছিল। বাংলাদেশে রাস্তাঘাট ইউজ করা কি পাপ নাকি? এটা কি পুলিশ কিনে রাখছে? পুলিশের ডিসি মাসুদ অপারেশন হলে এটা সমাধান হবে কিনা সেটা থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে সে একটা অপরাধ করেছে, যেটা একটা ফৌজদারি অপরাধ। এখন শিক্ষামন্ত্রীর কথার আওতাধীন করে যদি আমরা বলি, সেটা হচ্ছে সাংবিধানিক অধিকার এখানে লঙ্ঘন হয়েছে কি হয়নি এটা শিক্ষামন্ত্রী নিজেও ক্লিয়ার করেনি। সেটা বলেছেন যে যদি এরকম আননেসেসারি সার্চ করা হয় সেটা সে সাংবিধানিক অধিকার হলে পরে করবে, অর্থাৎ পুলিশকে অলরেডি একটা রাইটস দেওয়া হয়েছে। আমরা কিন্তু এটার বিরুদ্ধেই আছি যে এই ধরনের যেটাকে বলে আনকনস্টিটিউশনাল রাইটস, সেই অসাংবিধানিক রাইটস যেন না দেওয়া হয়। আমরা আজকেও 1202টা মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছি, যেগুলো ফেসিবাদের সময়, বিগত ফেসিবাদী সরকারের সময় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা ছিল। এগুলো প্রত্যাহারের জন্য আজকে অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে আমি এখানে আসার পরে 1006টা মনে হয় অনুমোদন দিয়েছিলাম। আসসালামু আলাইকুম। কি খবর, সবাই ভালো আছে? কত টাকা ভাড়া নিছে? 200 টাকা। 200? কোথায় নামবেন? যাত্রাবাড়ি হায়দ্রাবাদ। কেন 200 টাকা ভাড়া নেওয়া হয়েছে? কে ভাড়ার 200 নিছে? কে? লোক কোথায়? এই ডাক দাও। এই 200 টাকা ভাড়া নিছে কে? 200 টাকা 20 টাকা নি। আসসালামু আলাইকুম। দেবে 20 টাকা নি। কি শুরু হইলা দেবিদার ভাই? আমি দেবিদার হাতাত ভাইয়ের ওই আমাদের হাতাত ভাইয়ের ওসিলা আমি দেবিদার কম টাকা নেব কইতাছি, মাত্র 20 টাকা নি। মাত্র 20 টাকা নি। ইনশাআল্লাহ দেবিদার সাদাবাজ মুক্ত, জনগণ আয় খুব শান্তিতে আছে, কম দামে সামান ব্যস্ত আছি, কোনো সমস্যা নাই। 20 টাকা আলি নেব। 60 টাকা 70 টাকা 100 টাকা আলি নেবেছিল, মাত্র 20 টাকা আলি। নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, ইতিমধ্যে আজকের ভিডিওর সারাংশ দেখে বুঝতে পেরেছেন ওটা কতটুকু গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা হতে যাচ্ছে। তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে ধারাবাহিকভাবে দেখতে থাকুন। আর ইতিমধ্যেই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন দেখে আসি আজকের ভিডিওর বিস্তারিত। ভোটে জামাত ইসলাম 11 দল বোধহয় 33 ভাগ, আর 39 ধরে নেন 40 ভাগ বিএনপি। হ্যাঁ, 40 ভাগ। আর এই 40 ভাগের সাথে আবার ধৈর্য নিতে হবে আপনাকে, আওয়ামী লীগও ছিল। হ্যাঁ, আওয়ামী লীগও ছিল, গুপ্ত ছিল। এখন এটা সুপ্ত আমরা দেখতে পাচ্ছি। চারিদিকে আওয়ামী লীগের অফিস খুলে যাচ্ছে। স্বাধীনতার পক্ষের সবাই এক হয়ে গেছে। হ্যাঁ, স্বাধীনতার পক্ষের সবাই এক হয়ে গেছে। আচ্ছা, একটা ব্যাপার চিন্তা করেন তো, কোনো কারণে যদি জামাত ইসলাম ক্ষমতায় আসতো, তাহলে স্বাধীনতার পক্ষের এই দুই দল এক হইয়া কি বলতো? একটাই কথা বলতো, রাজাকার দেশ নিয়ে নিছে, জঙ্গিরা দেশ নিয়ে নিছে। হ্যাঁ ভাই, স্লোগান তুলে দিত, কেউ রুখতে পারতেন না। রাতের অন্ধকারে হামলা করতো, তো শান্তিতে থাকতে দিত না একটা দিনের জন্য। আর পার্শ্ববর্তী দেশের থেকে আরো উৎসাহ প্রেরণা দিত, তাদের মিডিয়া ঝাঁপায় পড়তো, সবাই বলতো দেশ জঙ্গিরা নিয়ে গেছে, তালেবানরা নিয়ে গেছে। কারণ স্বাধীনতার পক্ষেররা বলতেছে। তো দুইটা দল এক হইলে কত বড় হয়ে যায় চিন্তা করেন। যার জন্য আল্লাহ যা করে ভালোর জন্য করে। সন্ধ্যা 7টা 8টা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছিলাম, আবার 3-4 ঘন্টা গ্যাপ দিয়ে দেখলাম বিএনপি জিতে গেছে। মাঝখানে যে 3-4টা ঘন্টা কি ঘটনা ঘটছে, এই ঘটনা সত্যি একদিন প্রকাশ পাবে, সত্যি কেউ চাইপা রাখতে পারবেন না। তবে আমার কেন জানি মনে হয় ওই টাইমটা কেউ কেউ আইসা হয়তো জামাতের আমির সাহেবের সামনে কেউ মাথায় রাখেন, কেউ বলতে সাধারণ কেউ না, কিন্তু একদম ডিপ স্টেটের গভীরের ভিতরের কেউ আইসা বলছে, আপনারা যদি জিতা যান, আপনারা যদি পাশ করে ক্ষমতায় আসেন, সবাই বলবে রাজাকাররা ক্ষমতায় নিয়ে নিছে, জঙ্গিরা ক্ষমতায় নিয়ে নিছে। স্বাধীনতার পক্ষের দুই দল এক হইয়া এমন একটা অবস্থা করবে, এই দেশে গৃহযুদ্ধ হবে, রক্তপাত হবে। এখন আপনি বলেন কি করবেন? যদি আপনারা পাশ করেন, ক্ষমতা নিবেন? আমার মনে হয়
এরকম একটা প্রশ্ন ছেড়ে দিছে। ওই 3-4 ঘন্টা গভীরভাবে চিন্তা করছে, কথা তো সত্য, কারণ যারা এসা এই প্রশ্নগুলো করছে তারা হয়তো প্রমাণ সহকারে দেখাই দিছে, ভিডিও দেখাইছে, অডিও শুনাইছে। দেখেন তারা প্ল্যান করে ফেলাইছে, প্রোগ্রাম করে ফেলাইছে। আপনারা ক্ষমতা নেওয়ার সঙ্গে সঙ্গে তারা ঝাঁপায় পড়বে, রাজাকার, আলবদর এবং ওই জঙ্গিরা দেশ নিয়ে নিছে, তালেবানরা দেশ নিয়ে নিছে, দেশটা আফগানিস্তান বানায় ফেলাইছে। তখন সারা পৃথিবী থেকে আন্তর্জাতিকভাবে একটা চাপ আসবে। আপনারা কি ক্ষমতা ধরে রাখতে পারবেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, 18 মাস আগে যাদেরকে রাখা গেছে প্রশাসনের ভিতরে, যাদেরকে রাখা গেছে ওনারা দিল্লিতে, তারা এবং এই গত 18 মাসে এখন যারা ক্ষমতা আসলো তাদের যে লোকজন আছে প্রশাসনে, সব জায়গায় আছে তো ভাই, তারাই তো দলে ভারী। তারা কি আপনাকে সাহায্য করবে? ওই ডিপ স্টেট এরকম প্রশ্ন করতে পারে ডাক্তার শফিকুর রহমান স্যারকে। তারাও কিন্তু আপনাকে হেল্প করবে না। আর তারা স্বাধীনতার পক্ষের দুই দল এক হইয়া এমন একটা অবস্থা করবে, আপনারা তো শেষ হবেন। আপনাদের জামাতে ইসলামের নামটা চিরদিনের জন্য মুছা যাবে। তার মানে কি, আজ তোমার কাল আমার, ওই ফর্মুলায় চলে যান। এরকম হয়তো বুদ্ধি পরামর্শ দিছে। আর উনিও কল্পনা করে দেখছে, হায় হায় ঠিকই তো, উনি যেসব প্রমাণ দিল এবং উনি যেসব যুক্তি দিয়া প্রশ্ন তুইলা ধরলো, কথা তো সত্যি। আমি যদি এখন ক্ষমতায় চলে যাই তাহলে তো ভাই অনেক মায়ের বুক খালি হবে, অনেক বোনের বুক খালি হবে, এই দেশ আবার রক্তাক্ত হবে এবং আন্তর্জাতিক চাপে আমাকে হার মানতে হবে। আমি হার মানা মানি আমার দলটা শেষ হয়ে যাওয়া। তার মানে ভাই আমি পিছিয়ে গেলাম, তোমরা আগায় যাও। এরকম কিছু হইতে পারে নাকি? ওই 4-5 ঘন্টা, এগুলো আমার মনের মধ্যে প্রশ্ন। সাধারণ মনে এই প্রশ্নগুলো উঠে, উত্তর খুঁজা পাই না। সাধারণ মানুষ, সাধারণ প্রশ্ন আপনাদের কাছে রাইখা গেলাম, প্রশ্নগুলা আপনারা উত্তর দিবেন। হ্যাঁ ভাই, আপনারা উত্তর দিবেন। বর্তমানে আমি যা কিছু দেখতেছি এবং যা কিছু শুনতেছি, হ্যাঁ, বড় বড় মন্ত্রীরা বলতেছে যা কিছু হবে আইনের মাধ্যমেই হয়ে যাবে। তার মানে আইনের ফাঁক দিয়ে তারা বের হয়ে যাবে। এর মধ্যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অলরেডি ঘোষণা দিছে 1202 জনকে রিলিজ করা হবে, মুক্ত করে দেওয়া হবে জেলখানা থেকে। এরা কারা আমি জানি না। আচ্ছা ধইরা নিলাম এরা কোনো অপরাধ করে নাই, বিনা অপরাধে জেলে ছিল, এই জন্য উনি মানবিক কারণে এদেরকে ছেড়ে দিচ্ছে। আমার প্রশ্ন, আইন কেন এতদিন ছাড়লো না? আইন কি করলো? আইন কেন হুকুমের জন্য অপেক্ষা করলো? উনি স্বরাষ্ট্রমন্ত্রী কবে হবে, তারপর উনি অনুমতি দিবে, তারপর ওনারা ছাড়বে। এটা কি আইনে লেখা আছে? আইন যদি দেখে এই লোকগুলা অপরাধ করে নাই, কেন ছাড়ে নাই? কারা তাদেরকে আটকায় রাখছিল? এইটাই আমার মাথায় ঢুকে না। ওই যে সরল মানুষ, সরল প্রশ্ন, এই প্রশ্নগুলোর উত্তর আমি খুঁজে পাই না। হ্যাঁ, ওনার অনুমতি লাগবে কেন? উনি কেন ঘোষণা দিবে? ওনার কথাতে কি আইন চলে কিনা? এরকম প্রশ্ন আমার মধ্যে জায়গা উঠে। আপনাদের মনে জাগে কিনা আমি জানি না। যাই হোক, বেশি প্রশ্ন জায়গা ঠিক না। কেমন জানি সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, সবকিছু এখন বৃথা। কেউ কোনো কিচ্ছু মানতে চায় না। হ্যাঁ, কিচ্ছু মানতে চায় না। আমরা যে 70% মানুষ হ্যাঁ ভোটে জয়যুক্ত হইলাম, আমাদের এই 70% মানুষের অধিকার কে আদায় করে দিবে? কেউ কি আছে? নিশ্চয়ই আছে। ডক্টর ইউনূস স্যার তো আছে, ওনার গুলশানের বাড়ি ঠিক করতেছে। হঠাৎ করে কেন এই বাড়িটা ঠিক করতে দিল? আমার মনে হয় ওনার বিদেশ চলে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু হঠাৎ করে উনি সিদ্ধান্ত নিছে। কখন সিদ্ধান্ত নিছে? যখন দেখছে ওনারা শপথ নেয় নাই, তখনই সিদ্ধান্ত নিছে। তড়ি ঘড়ি করে বাড়ি ঠিক করতেছে। উনি বিদেশ যাচ্ছে না, দেশে থেকেই কাজ করবে, দেশের মানুষের পাশেই থাকবে। আপনারা যারা এখন বলার চেষ্টা করতেছেন তারা আইনের আওতায় আনবেন, তারা গালাগালি করতেছেন, মানি লোকের মান নিয়ে ছিনিমিনি খেলতেছেন। ওই লোকটা নাকি দেশটা ধ্বংস করে দিছে, দেশটাকে নাকি আমেরিকার কাছে বেচা দিছে। আবার দেখেন একজন মহামান্য রাষ্ট্রপতি আইসা বলতেছে তার উপরে জুলুম হয়েছে, সেও আঙ্গুল দিয়ে দেখাই দিতেছে ওই যে ডক্টর ইউনূস আসামি। আর ওই সুযোগটা নিয়ে দেখেন আওয়ামী লীগ এবং বিএনপি ওনারা ঝাঁপায় পড়ছে। অনেকেই বলার চেষ্টা করতেছে ওরে বিদেশ যাইতে দিবেন না, তার পাসপোর্ট ছিনে আনেন, তারা আটকায় ফেলান। আরে বেটা, সবাই এক পাল্লায় মাপলে হবে? ভাই খুব হাসি পায়। সবাই এক পাল্লায় মাপিস না। উনি কেন যায় না এটা বুঝানে, উনি চলে যাওয়ার প্ল্যানে ছিল, কিন্তু উনি যখন দেখছে হায় হায় এরা তো শপথ নেয় নাই, ওরা তো গাদ্দারি করছে, যার জন্য যায় নাই। হ্যাঁ ভাই, সত্যি সত্যি গাদ্দারি করছে। দেশের 70% মানুষ হ্যাঁ ভোটে ভোট দিছে, তাদের সাথে গাদ্দারি করছে, জুলাইয়ের সাথে গাদ্দারি করছে। ও গাদ্দার বললে তো আবার বোঝা যাইতেছে পাকিস্তানি ভাষা হায়ার করলাম। তার মানে কি দুশ্মনী করছে, মানে বেইমানি করছে। হ্যাঁ ভাই, আমাদের সঙ্গে বেইমানি হয়েছে, এটা আমি বলবো ভাই, জোর গলায় বলবো, বেইমানি করা হয়েছে। আমরা 2টা ভোট দিছি, একটা মাইনা আপনারা পাওয়ারে চলে গেলেন, আর একটা ভোট এখন মানতে চান না। মানতেই হবে। হ্যাঁ ভাই, মানতেই হবে। রোজা যাক, ঈদ যাক, আনন্দ যাক, উৎসব যাক, আপনারা হানিমুন টাইমটা পার করেন,
তারপরে দেশের লোক নিশ্চয়ই আপনাদের কাছ থেকে তাদের অধিকার আদায় করে নিবে। আর আদায় করতে গেলে ওটা দমন করবেন, ডিসি মাসুদ সাহেবের মতো অনেক মাসুদ সাহেব আপনারা নামায় দিবেন। কিন্তু বিদায়ের আগে একটা কথা বলবো, এই মাসুদ সাহেবকে যদি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব ওনার দেশের এলাকায় পাঠায় দিতে পারে, হ্যাঁ ভাই, কক্সবাজার আর ওই টেকনাফের দিকে যেখান থেকে মাদক আসে ওইখান থেকেই তো আমদানি হয়। উনি যে সিঙ্গাম হইতে চাইতেছে সরাদ্দি উদ্যানে, আমি মনে করি উনি টেকনাফে যায় যদি সিঙ্গাম হয়ে দেখাইতে পারে তাহলে আমি সেলুট জানাবো। হ্যাঁ ভাই, সেলুট জানাবো। মাদক তো ওইখান থেকেই আসে। এখানে ইউটিউবার সাংবাদিকদের ডাইকা এই ফটো সেশন করার দরকার নাই। এখানে গাঁজা মদ বিক্রি হয়, এটা আমরা আগেই জানি। মাঠের চারদিকে 4টা অস্থায়ী পুলিশ ক্যাম্প বানায় দেন, দেখবেন সবকিছু সাফ হয়ে যাবে। এখানে সময় নষ্ট না কইরা ওই যে যেখান থেকে মাদক আমদানি হয়, আর যে মাদকের কারণে আজকাল পুরো দেশে অস্থিরতা, আপনারা যে খুন খারাপি রাহাজানি দেখেন, এগুলা স্বাভাবিক কোনো মানুষ করে না ভাই। সব মাদকের রিয়াকশন, এই মাদক টাইনা টুইনা তারপর আইসা ওই রাহাজানি লুট পাট খুন খারাপি করে। ওই মাদক বন্ধ করলে অনেক কিছু ঠিক হয়ে যাবে। বিদায়ের আগে শুধু এইটুকুই বলবো, জোর জুলুম কইরা কোনো কিছু যে হয় না সেগুলা ইতিহাসই সাক্ষী দেয়, তাই না? সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।